পেন এন্ড পেপার নিয়ে বসি। এই জন্যই আসলে আমি একটু ডিলে করছিলাম, বিকজ দুজনকে আমার লাগবে। আমরা হচ্ছে আজকে একটা ছবি আঁকবো এখানে, এবং এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আসলে আমরা ফাইন্ড আউট করতে পারবো আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছি অ্যাবাউট ট্যারিফ। তো ট্যারিফটা আসলে কিভাবে কাজ করে এবং ট্যারিফটা অ্যাপ্লাই করে, স্পেশালি ইম্পোর্ট ট্যারিফটা অ্যাপ্লাই করে হাউ উই ক্যান প্রোটেক্ট আওয়ার ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, এটা নিয়ে আজকে আমাদের খুব ক্লিয়ার একটা আইডিয়া হবে। এবং ডোমেস্টিক মার্কেটের সাথে ওয়ার্ল্ড মার্কেট আমরা কম্পেয়ার করা শিখবো। আজকে টপিকটা মজার হচ্ছে এই কারণে আমরা দেখবো যে আমাদের ডোমেস্টিক মার্কেটে প্রাইসিং কেমন হয়, ওয়ার্ল্ড মার্কেটে প্রাইসিং কেমন হয়। ডোমেস্টিক মার্কেটের থেকে যদি সাপোজ ওয়ার্ল্ড মার্কেটে প্রাইস ড্রপ করে, সেই ক্ষেত্রে আমি যখন ফ্রি মার্কেটে যাচ্ছি, মানে ফ্রি মার্কেট মিনস হচ্ছে আমি ট্রেড যখন করছি, আমার ইন্টারন্যাশনাল ট্রেডে আমি যখন যাচ্ছি, ইম্প্যাক্ট গুলো কিরকম হবে, তখন গভর্নমেন্ট অ্যাকচুয়ালি প্রোটেকশনিজম পলিসি গুলো কিভাবে নেয়, তো এই জিনিসগুলোর একটা অ্যান্সার আমরা পার্শিয়ালি একটা ক্যালকুলেশনও করব, এটা আমরা পাবো। তো আমরা এই ইমেজটা ড্র করব। তো এটা যেহেতু এটা বই, আমি এটা এখন আমি আপনাদের সাথে ড্র করবো। আপনারা জাস্ট যেটা করবেন যে আমি যখন ড্র করতে থাকবো আমার সাথে সাথে ড্র করা ট্রাই করেন, তাহলে হচ্ছে গিয়ে আঁকা হয়ে যাবে। তো আমি একটু মানে পেন পেপার আনার জন্য টাইম দিচ্ছি। তার আগে আমরা একটু বলে নিই আমরা আজকে কোন টপিকে আছি। আমরা আছি আজকে হচ্ছে partial equilibrium analysis of tariff. So in this topic we're going to find out how tariff has an impact on a small domestic country and how government actually protect is small domestic industries using the import tariff. So before starting this thing, again for your understanding, tariff means it's a kind of tax which will impose on when we do any kind of international trade. আমরা যখনই ট্রেড করব, ইন্টারন্যাশনাল ট্রেড যখন করব, তখন এটার উপরে যে ট্যাক্সটা ইম্পোজ করা হচ্ছে সেটাকে আমরা ট্যারিফ বলছি। এটা অনেকভাবে আমরা ক্লাসিফাইড করতে পারি। আপাতত আমরা যেটা জেনে এসেছি যে আমরা যদি এক্সপোর্ট ইম্পোর্টের উপর বেসিস করে ট্যারিফটা অ্যাপ্লাই করি, অ্যাকচুয়ালি টু টাইপস, ওয়ান ইজ ইম্পোর্ট ট্যারিফ, অ্যানাদার ওয়ান ইজ এক্সপোর্ট ট্যারিফ। আর কোয়ান্টিটির উপর বেসিস করলে এটা থ্রি টাইপস এর আসে। সেখানে হচ্ছে গিয়ে আমরা পাচ্ছিলাম অ্যাড ভ্যালোরেম ট্যারিফ, স্পেসিফিক ট্যারিফ এন্ড কম্পাউন্ড ট্যারিফ। এন্ড আমাদের একটু কেস স্টাডি গুলো গো থ্রু করতে বলেছিলাম। আচ্ছা একটু এটা সম্পর্কে একটু জেনে আসি। আচ্ছা মাহবুব, কি কেস স্টাডি গুলো একটু রিডিং করেছি, পড়ার সময় পেয়েছিলাম? আচ্ছা দুই স্যারকে একটু বলে রাখি, আমাদের যেহেতু এবার ফিজিক্যাল এক্সাম হবে, আগে থেকেই বলে দিচ্ছি আমি কিন্তু একটা এই কেস স্টাডি গুলো থেকে প্রশ্ন দিব, এবং কেস গুলো আমরা সলভই করব হচ্ছে আমাদের যে চ্যাপ্টারে যে কেস গুলো আছে সেখান থেকে আমরা আহ হচ্ছে গিয়ে আমি একটা কেস দিব। তো আমি যে কেস গুলো টাচ করে আসবো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা শফিক, কি পড়েছি? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না। নেক্সট ক্লাসে আমি এই দুইটার ফিডব্যাক চাই, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে ম্যাম। একটু পরে আমরা হচ্ছে গিয়ে আবার এটার ফিডব্যাকটাতে যাতে আসি। আবার মাহবুব নাই। আচ্ছা আমি ছবিটা আঁকা শুরু করি। তো এখন আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে গিয়ে যে আমরা ট্যারিফের আসলে ইম্প্যাক্টটা বোঝার জন্য আমরা একটা যাব, সেটার জন্য আমরা একটা ছবি আঁকবো। তো আমি যেটা করছি, আমি প্রথমে একটা এক্স এক্সিস নিলাম। আমি আমার লেফট সাইডে ইমেজটার মতো করি, এক্স এক্সিস নিলাম। আচ্ছা আমি এটা একটু বড় আঁকবো, একটু যেহেতু ভাববো নাই, আমি একটু স্পেস নিয়ে নিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। তো আমার মতো করে শফিক আঁকতে থাকেন, আঁকতে হবে না। আমি তো দেখতে পাচ্ছি না আঁকতে পারছেন কিনা, না হলে এটা পরবর্তীতে বুঝবো না আমার ক্যালকুলেশন গুলো। তো আই উড সাজেস্ট ইউ যে আমি যখনই যেভাবে আসছে সেভাবে এঁকে ফেলে। তো আমি দুটো এক্সিস নিলাম, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। আমি এখানে যেভাবে প্রাইসিং দিবে সেভাবেই নিব। এক্স এক্সিস ওয়াই এক্সিস নিয়ে আমি দুটো হচ্ছে গিয়ে বইয়ে যে কালার গুলো ইউজ করছে সেভাবেই নিচ্ছি। আমি একটা ডিমান্ড কার্ভ নিব, একটা সাপ্লাই কার্ভ নিব। ডিমান্ড কার্ভ হচ্ছে যেটা দিয়ে আমাদের ডিমান্ডটাকে মেজার করা যায়। ডিমান্ড কার্ভ অলওয়েজ ডাউনওয়ার্ড স্লোপিং হয়। তো এখানে ব্লু কালারে যেহেতু ডিমান্ড কার্ভ নিয়েছে, আমি একটা ব্লু কালারে ডিমান্ড কার্ভ নিয়ে নিলাম। এন্ড সাপ্লাই কার্ভটা নিব, ইটস আপওয়ার্ড স্লোপিং কার্ভ। আমি বইয়ের সাথে একটা কালারটা ম্যাচ করার চেষ্টা করছি, এবং বোথ অফ ইউ আমি কিন্তু বলছি আমার সাথে ছবিটা আঁকতে হবে। জি ম্যাম, আঁকতেছি ম্যাম। আপওয়ার্ড স্লোপিং, আমি একটা সাপ্লাই কার্ভ আঁকলাম। তো নর্মালি যেটা হয় যে ডিমান্ড এন্ড সাপ্লাই যেখানে পাস করে
সেই পয়েন্টটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মিন্স ইটস দ্য ব্যালেন্সিং পয়েন্ট হোয়ার দ্য কোয়ান্টিটি সাপ্লাইড ইজ জাস্ট ইকুয়াল দ্য কোয়ান্টিটি ডিমান্ড। আমরা এখানেও দেখতে পাচ্ছি, এখানে একটা পাসিং পয়েন্ট পাচ্ছি। আমাদের এই যে লেফট সাইডের ইমেজ যেটা দেখে আমরা আঁকছি, এখানেও পাসিং পয়েন্টটা কিন্তু দেখা যাচ্ছে। দিস ই ইজ আওয়ার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো এখানেও আমরা কিন্তু এই ইকুইলিব্রিয়ামটা পেলাম। এখন আমি যেটা করব, এটার কোয়ান্টিটি গুলো বোঝার জন্য আমি এখানে কোয়ান্টিটি গুলো বসাতে থাকবো। এটা আমি আসলে র্যান্ডম বেসিসে কোয়ান্টিটিটা নিচ্ছি, বইয়ে যেভাবে নিয়েছি ঠিক সেইভাবে আমরা কোয়ান্টিটিটাতে যাচ্ছি। এখানে হয়েছে যেটা, যে ওরা হিসাবের জন্য আমরা একটা পার্শিয়ালি এখানে একটা কোয়ান্টিটি নিয়ে নিচ্ছি এবং প্রাইস লেভেলটা নিয়ে নিচ্ছি। এখানে পিএক্স বলতে প্রাইসটা বুঝি ইন ডলার কে। তো আমার যেহেতু অরিজিন থেকে স্টার্ট হয়, আমি এটা 0 দিয়ে স্টার্ট করলাম। দেন আমি আমার চোখের আন্দাজে, যেহেতু আমার ওইভাবে কোয়ান্টিটিটাতে আসতে হবে, চোখের আন্দাজ ওয়াইজ আমি দেখে আমি হচ্ছে এখানে একটা ভ্যালু ধরে নিচ্ছি। আমি এটাকে এটা তো ইয়া করবো না। তো আমি এখানে হচ্ছে গিয়ে আপাতত কিছু প্রাইসিং মানে কোয়ান্টিটিটা গুলো বসিয়ে নিচ্ছি যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা। যেমন এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা এখানে আসবে 30, আমি দেখে বুঝতে পারছি 30 নিলাম মোটামুটি। 30 আর সি অনুযায়ী ইকুইলিব্রিয়ামটা রাখলে দেন হুম 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 আমি মাপ নিতে আমাদের সুবিধা হবে। প্যারালাল লাইন গুলো এঁকে নিই তাহলে। তো এরপরে যেটা হচ্ছে যে আমি তাহলে বাকি প্যারালাল লাইন গুলো এঁকে নিচ্ছি। আমি একটা লাইট ব্লু কালারের লাইন দিচ্ছি। লাইট ব্লু কালারের লাইনটা দিয়ে হচ্ছে আমি প্রথমে ওয়ার্ল্ড প্রাইসে যে সাপ্লাই কার্ভ যেটা সেটা আমি দেখাচ্ছি। সো দিস প্যারালাল স্ট্রেট লাইন, এটা হচ্ছে ওয়ার্ল্ড প্রাইস আমি যেটাকে বলছিলাম, এটা এসএফ, যেটা ওয়ার্ল্ড প্রাইসে আমার সাপ্লাই এসএফ। পরবর্তীতে ঠিক এর ডাবল যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে হচ্ছে কি আমরা মানে আমরা নিলাম হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড প্রাইস সাপ্লাই উইথ ট্যারিফ। তো আমরা একটা আর একটা, আচ্ছা এই কালারটা একটু আমি ডিফারেন্ট দেখবো, তাহলে আমাদের মানে ডিফারেন্স গুলো আমরা বুঝতে পারবো। তো লাইট ব্লু থেকে আরো একটু শেড ডার্কার আমি একটা কালার নিলাম, নিয়ে হচ্ছে আমি আর একটা সাপ্লাই কার্ভ আঁকলাম। এই সাপ্লাই কার্ভটা কেন প্যারালাল আমি একটু পরে আপনাদের ব্যাখ্যা করব। তো এটা নিলাম, নেওয়ার পর আমি কোয়ান্টিটি গুলো একটু বসিয়ে দিই। আমি যেইখানে পাস করে যাচ্ছি সেই ওয়াইজ হচ্ছে কি কালারের কোয়ান্টিটি গুলো ড্র করব, মানে স্ট্রেট লাইন গুলো আঁকবো, তাহলে আমার ভ্যালু গুলো যখন আমরা এক্সপ্লানেশনে যাব আমার বুঝতে সুবিধা হবে। সো আমি দেখলাম যে সাপোজ আমি যে সেকেন্ড প্যারালাল যে স্ট্রেট লাইনটা আঁকলাম, যেটা হুইচ ইজ লাইট ব্লু কালার, ওটা আমার এই ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ কে পাস করে যাচ্ছিল হচ্ছে গিয়ে, আচ্ছা আমি এটা একটু এঁকে নিই। ডিমান্ড কার্ভ সাপ্লাই কার্ভ যেটা দিচ্ছি, এটা আমার সাপ্লাই কার্ভ এস এক্স যেটা, আর হচ্ছে গিয়ে এটা আমার ডিমান্ড কার্ভ ডি এক্স। এস ডি আমরা সাপ্লাই বুঝে, এক্স এখানে আমার হচ্ছে কোয়ান্টিটি প্রোডাক্টের, এই কারণে আমরা হচ্ছে গিয়ে এক্সটা দিয়ে কোয়ান্টিটিটাকে মেনশন করে দিচ্ছি। সো ডি দিয়ে আমার ডিমান্ড বোঝাবে, এক্স মিনস ডিমান্ড কার্ভ অফ এক্স প্রোডাক্ট, আর এস এক্স মিনস হচ্ছে সাপ্লাই কার্ভ অফ এক্স প্রোডাক্ট, এভাবে। তো আমরা যখন এই যে যেমন লাইট ব্লু কালারের স্ট্রেট লাইনটা ড্র করলাম, এই লাইট ব্লু কালারের স্ট্রেট লাইনটা আমার এই সাপ্লাই কার্ভ এক্স প্রোডাক্টের এন্ড ডিমান্ড কার্ভকে দুটো পয়েন্টে পাস করেছে। দিস 2 পয়েন্ট জে এন্ড এইচ আমি এখান থেকে দেখে বসাবো। তো ওই পয়েন্টের যে পাসিং পয়েন্ট সেটা আমরা আবার সেই কালার দিয়েই ড্র করে নিচ্ছি, সো দ্যাট আমাদের জন্য ইজিয়ার যেটা হবে আমরা পরবর্তীতে এই বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবো। আমি পাসিং পয়েন্ট গুলো যে মেনশন রাখলাম। ঠিক একইভাবে আমার এই ডার্ক ব্লু কালারটা আমার সাপ্লাই কার্ভ এন্ড ডিমান্ড কার্ভকে এগেন দুটো পয়েন্টে পাস করে দিচ্ছে, যে দুটো পয়েন্টে না আমরা সি এন্ড বি পাবো। তো সেই কালারে আমি আবার দুটো স্ট্রেট লাইন ড্র করব। আচ্ছা, সো এই কোয়ান্টিটিটাকে আমরা 10 ধরেছি। পরের কোয়ান্টিটিটা হচ্ছে আমার 20, তারপরের কোয়ান্টিটিটা হচ্ছে 30, এটাকে হচ্ছে আমরা 50 নিয়েছি, and this one is 70। এভাবে চলতে থাকবে, কোয়ান্টিটি গুলো দেখালাম। এখানে আমার প্রাইস লেভেলটা যাচ্ছে, তো প্রাইস লেভেলে এখানে ফার্স্ট প্রাইসটা হচ্ছে $1 নেওয়া, সেকেন্ড সেকেন্ড প্রাইস লেভেলটা হচ্ছে আমার $2, এন্ড
থার্ড প্রাইসটা হচ্ছে $3। $4 এভাবে প্রাইসও আছে, প্রাইসিংটাও বাড়ছে। $5 পর্যন্ত এখানে দেওয়া আছে, আমি দিলাম প্রাইস লেভেলটা দেখাচ্ছে, এবং ওয়াই এক্সিস আমরা অ্যাকচুয়ালি প্রাইসটা এখানে মেনশন করছি। কমোডিটি প্রাইস অফ কমোডিটি এক্স, যেটা এখানে পিএক্স দিয়ে দেখাচ্ছে, আমি এটা জাস্ট লিখি। সো and this passing point which is our equilibrium denoted by capital E. So ছবিটা আঁকি, হ্যাঁ, আমি পয়েন্ট গুলোর নাম এখন আপাতত দিতে থাকি। এটা হচ্ছে জি, এগুলো আপনি আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। আমি বইয়ের সাথে এখন আমার এক্সপ্লানেশনটা ঠিক রাখার জন্য আমি বই থেকে দেখে দেখে পয়েন্ট গুলো এখন বসাচ্ছি, বাট আমি যখন এগুলো স্টাডি করতাম, আমি এই বইয়ের পয়েন্ট এতটা মনে রাখতাম না যে কোনটা এবিসি, ওরা ওদের মতো নিচ্ছে, আমি আমার মতো নিয়েছি, নিয়ে এক্সপ্লেন করতে পারলেই হলো। আই হোপ যখন বুঝে যাবেন জি তখন ম্যাম, এটা করলে হ্যাঁ, ভালো তখন হয়। নিজেরাই হচ্ছে গিয়ে আপনারা পয়েন্ট আউট করে করতে পারবেন। তা আপাতত আমরা জাস্ট হচ্ছে গিয়ে বইয়ের সাথে ম্যাচ করার জন্য, যাতে যখন আমরা স্টাডি করবো বুঝতে অসুবিধা না হয়, যেন আমি আমার বইয়ের সাথে করছি, কিন্তু আমরা যখন নিজেরা এক্সামে লিখবো, আমি আমার ইচ্ছা মতো পয়েন্ট ধরে কাজ করতে পারি। তো মোটামুটি এই পয়েন্ট গুলো ছিল, এন্ড আমি এই পয়েন্ট দুটোর নাম এখানেই দেওয়া আছে, আমি এগুলো নোটেড করতে যাচ্ছি। আই হোপ আমার সাথে ড্র করে ফেলেছেন। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এখানে আমরা একটা স্মল কান্ট্রি নিয়ে, আমার এখানে একটা অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশনটাও বলছি। তো আমরা এখানে আসলে একটা স্মল কান্ট্রি নিয়ে অ্যাকচুয়ালি স্টাডি করছি, এবং সেখানে হচ্ছে গিয়ে আমরা এই স্মল কান্ট্রিটা প্রথমে ডোমেস্টিক মার্কেটে কিভাবে ওয়ার্ক করছিল সেটা নিয়ে কথা বলবো। তারপর আমরা দেখবো যে ট্যারিফ ইম্পোজ করার পরে সেখানে আসলে ঘটনাটা কি দাঁড়ালো, এবং দেখবো, এবং তারপরে দেখবো যে মানে সরি, সে ফ্রি মার্কেটে অ্যাকচুয়ালি এন্ট্রি করলো, ফ্রি মার্কেটে এন্ট্রি করার পরে ওয়ার্ল্ড প্রাইসের কারণে কি ইম্প্যাক্টটা পড়লো, এবং পরবর্তীতে গভর্নমেন্ট কিভাবে ওই কান্ট্রিটাকে প্রোটেক্ট করে, এই ওভারঅল আইডিয়াটা আমরা এখান থেকে পাবো। তো আমরা চলে যাই। So we are talking about a small nation which is nation 2. It produces only one product which is X. আমরা একটা স্মল নেশন নিয়ে কথা বলছি, এই নেশনটার নাম হচ্ছে নেশন 2 বলছি। এটা আপনি নেশন 1 ধরতে পারেন, ইউএসএ, ইউকে, বাংলাদেশ, যে কোনো নাম দিতে পারেন। তো সেই কান্ট্রিটা একটা প্রোডাক্ট তৈরি করছে, সেই প্রোডাক্টের নাম হচ্ছে X. So the domestic demand curve for that product X is DX, and the domestic supply curve for that product is supply curve is this S curve. So this demand curve and supply curve, they passes each other at the E point, which is equilibrium point, and from equilibrium actually we find out the market price. So from the equilibrium point, আমি এটা জাস্ট বোঝার জন্য ড্র করছি, এখন আবারও বলছি, এটা আমি এবার ইরেজ করে দিব যেহেতু এটা রাখবো না। So from that equilibrium point, we have find out that is the market equilibrium price for that domestic for that small country is $3. And at the equilibrium price, that means at the market price, the domestic demand and supply, that is 30 units, মানে ইকুইলিব্রিয়াম থেকে যেহেতু আমরা মার্কেট প্রাইসটা পাই, তো সেখান থেকে আমরা দেখলাম যে ওই স্মল কান্ট্রিটার জন্য মার্কেট প্রাইসটা হচ্ছে গিয়ে $3 আমি এখানে পেলাম। ওই যে পাসিং পয়েন্টটা থেকে আমরা একটা স্ট্রেট লাইন আঁকলাম এক্স এক্সিস পর্যন্ত, সরি ওয়াই এক্সিস পর্যন্ত, এবং সেখান থেকে দেখলাম যে ওই ওটার জন্য হচ্ছে গিয়ে প্রাইসিংটা ছিল হচ্ছে $3, এবং সেই প্রাইসে আমরা আমাদের মার্কেট সাপ্লাই বা মার্কেট ডিমান্ড যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে 30 ইউনিটস। আপনি বলবেন যে ম্যাডাম, ডিমান্ড এন্ড সাপ্লাই আপনি বোথ ইকুয়াল বলছেন, ইকুইলিব্রিয়াম তো এটাই যে যেখানে আমার ডিমান্ড এবং সাপ্লাইটা সমান হবে। তো এখন আমরা দেখলাম যে এই $3 প্রাইসে ওই ডোমেস্টিক ওই নেশন 2 এর জন্য ডোমেস্টিক মার্কেটে সাপ্লাইটা ছিল হচ্ছে গিয়ে 30 ইউনিটস, ইন দ্য সেম টাইম ডিমান্ডটাও হচ্ছে গিয়ে 30 ইউনিটস, এভাবে আমরা এখানে পাচ্ছি। ওকে, সো লেটস সি। দেন যেটা হলো সেটা হচ্ছে গিয়ে যে এখন এই মার্কেটটা আমি এটাতে মুছে দিলাম এই কারণে যে ওটা আমরা রাখবো না আমাদের অরিজিনাল হিসেবে, এটা জাস্ট আমরা দেখি বুঝতে পারছি। তো আবারও বলছি, একটা নেশন 2 নিয়ে কাজ করছি। ফর দ্যাট নেশন 2, the demand curve is dx and the supply curve is sx, and from their passing point, that means from the equilibrium, we have find out the market price or domestic price for that product, that is X product, is 3, and the domestic demand and supply, that means the equilibrium quantity is 30 units. মানে এই $3 প্রাইসে আমরা ঠিক 30 ইউনিট ডিমান্ডও করি
এবং এই 30 ইউনিটই আমার হচ্ছে গিয়ে সাপ্লাই মার্কেটে চলে আসে। এখন কি হলো, এই কান্ট্রিটার ইচ্ছে হলো যে ইট উইল অপারেট অন দ্য ফ্রি মার্কেট, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে এন্ট্রি করবে। তো ইন্টারন্যাশনাল মার্কেটে মানে ফ্রি ট্রেডে চলে যাবে। তো ইন্টারন্যাশনাল মার্কেটে যখন এন্ট্রি করলো তখন দেখা গেল এট দ্য ইন্টারন্যাশনাল মার্কেট দ্য প্রাইস অফ দ্যাট প্রোডাক্ট, ওই যে প্রোডাক্টের কথা আমি বলছি এক্স প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে গিয়ে $1. This is the price level, and that $1 price, the world market supply curve is this light blue, this blue straight line. Now you can ask me, ma'am, why the supply curve is a straight line here? That means a horizontal line. Acha, because ওয়ার্ল্ড মার্কেটে সাপ্লাইটা খুব চট করে বেড়েও যায় না, আবার সাপ্লাইটা খুব চট করে কমেও যায় না, একটা কনস্ট্যান্ট সাপ্লাই থাকে। এই কারণে দেখা যায় যে যখন আমরা ফ্রি ট্রেডে আসবো সেখানে আমরা দেখবো যে সাপ্লাইটা একটা কনস্ট্যান্ট, মানে সাপোজ ধরেন এক্স প্রোডাক্টটা হচ্ছে, আমি ধরলাম যে রাইস, তো এখন প্রাইস অনেক বেড়ে গেল, রাইসের সাপ্লাই কি হঠাৎ করে বাড়ানো সম্ভব? চিন্তা করে দেখেন, রাইস আমরা যদি প্রোডাকশনেও যাই, এখন চালের অনেক দাম বাড়লো, কিন্তু নতুন করে চাল ক্রপ ফিল্ড থেকে নিয়ে আসতে আমার মিনিমাম 3 মান্থ টাইম লাগবে। এর আগে তো আমি চাইলেও চালের সাপ্লাই বাড়াতে পারবো না। তো এইভাবে দেখা যায় যে ওয়ার্ল্ড মার্কেটে যখন অপারেশন গুলো হয় সেখানে যে প্রোডাক্ট গুলো নিয়ে আমরা মোস্টলি কাজ করি, ম্যাক্সিমাম তো এগ্রি প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়, তো সেই প্রোডাক্ট গুলোর দাম যতই বাড়ুক বা কমে যাক, আমি চট করে সাপ্লাইটা বাড়াতেও পারি না, তেমনি আবার কমাতেও পারি না। তো ওইটাই হচ্ছে মেইনলি রিজন যেখানে আমরা দেখবো যে ফ্রি ট্রেডে আমরা সাপ্লাই কার্ভ গুলোকে এরকম স্ট্রেট লাইন পাবো। সো এট দ্যাট স্ট্রেট লাইন, অর্থাৎ আমি কেন $1 প্রাইস আমি বললামই যে ওয়ার্ল্ড মার্কেটে এক্স প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে $1। সো $1 প্রাইসে আমার সাপ্লাই কার্ভটা এরকম একটা ব্লু স্ট্রেট লাইন আমি পেলাম। এখন আসি, দিস এক্স এস লাইন ইজ দ্য সাপ্লাই কার্ভ অফ এক্স প্রোডাক্ট। তো এই ব্লু লাইনটা আমি দেখতে পেলাম আমার যে ডোমেস্টিক সাপ্লাই কার্ভ ছিল তাকে পাস করে যাচ্ছে হচ্ছে সি পয়েন্টে, এবং এই ব্লু লাইনটা আবার যে আমার ডোমেস্টিক ডিমান্ড কার্ভ ছিল যে ডিএক্স যেটা, সেটাকে পাস করে যাচ্ছে বি পয়েন্টে। তো ইয়েস, অ্যাট $1 প্রাইস, আগে কিন্তু বলে নিচ্ছি ডোমেস্টিক মার্কেটে একটা প্রাইস ছিল $3, কিন্তু আমি এখন মার্কেট খুলে দিয়েছি, মানে ফ্রি ট্রেডে চলে গিয়েছি, তো ওয়ার্ল্ড থেকে আমার এক্সপোর্ট ইম্পোর্ট সবই হবে। তো এখন প্রাইস ড্রপ করে গেল, যেহেতু ওয়ার্ল্ড মার্কেটের প্রাইস হচ্ছে $1 প্রাইস আমি দেখতে পেলাম যে এই $1 প্রাইসে ডোমেস্টিক সাপ্লাই কার্ভকে পাস করে গেল সি পয়েন্টে, এবং ডোমেস্টিক ডিমান্ড কার্ভকে পাস করে গেল বি পয়েন্টে। তো এই যে পাসিং পয়েন্ট থেকে আমি দেখেন একটা স্ট্রেট লাইন ড্র করেছি, হুইচ ইজ ওখান থেকে আমরা পেলাম হচ্ছে গিয়ে 10 ইউনিটস। সো হুইচ মিনস এট $1 প্রাইস আমার এই এতটুকু ডোমেস্টিক মার্কেট থেকে আসছে না, তো এই $10 মানে সরি মাই মিস্টেক, 10 ইউনিটস প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমার ডোমেস্টিক প্রোডিউসার যারা ছিল তারা সাপ্লাই দিবে। আরো যদি স্পেসিফিকলি বলি, প্রাইস কমে গেলে সাধারণত আমরা সাপ্লাই কমাই দিই। তো আমি যখন ফ্রি ট্রেডে যাচ্ছি আমি দেখতেই পাচ্ছি আমার প্রাইস কমে গেছে, আমি এমনিও সাপ্লাই কমাবো। ডোমেস্টিক প্রোডিউসাররা দেখছিল যে আগে প্রাইস ছিল $3, এখন কমে হয়ে গেছে হচ্ছে $1। তো অবশ্যই আমি সাপ্লাইটা কমাই দিব। এখন আপনার কথা হচ্ছে কি, ম্যাডাম আমার তো ডিমান্ড কমে নেই। দেখবেন যে কম দামে কিন্তু আমরা বেশি কিনতে চাই। সো এট দ্য সেম প্রাইস যখন আমার প্রাইস লেভেলটা কমে যাচ্ছে, আমি সেই কম প্রাইসে আমি দেখতে পাচ্ছি যে দেখেন এই প্রাইস লেভেলে, এই যে $1 প্রাইসে আমার ডিমান্ড কার্ভকে পাস করে গেল হচ্ছে বি পয়েন্টে। সো আমার কনজিউমারদের কিন্তু ডিমান্ডে ইনক্রিজ করে হয়ে গেল হচ্ছে কি 70 ইউনিটস। বুঝতে পারছি বিষয়টা? এবং এটা কিন্তু কোনোটাই আমি অ্যাজিউম করিনি, আমি জাস্ট এদের পাসিং পয়েন্ট থেকে এগুলো বের করে নিচ্ছি। তো আবারও আসি, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা ওয়ার্ল্ড মার্কেটে অপারেট করা শুরু করলাম, যেহেতু আমরা ফ্রি ট্রেডে আসছি। সো $1 প্রাইসে আমি দেখলাম যে একটা স্ট্রেট সাপ্লাই কার্ভ আছে, সেটা আমার ডোমেস্টিক সাপ্লাই কার্ভকে সি পয়েন্টে পাস করলো। সেখান থেকে আমরা দেখতে পেলাম যে অনলি 10 ইউনিটস উইল বি প্রডিউসড বাই দ্য ডোমেস্টিক প্রডিউসার, অ্যান্ড বাট $1 প্রাইসে যেহেতু আমরা প্রাইস কমলে আমরা বেশি কনজিউম করি, ডোমেস্টিক কনজিউমার আমরা দেখা যাচ্ছে যে আমরা 70 ইউনিটস পরিমাণ ডিমান্ড করছি। তাহলে দেখেন তো, আমি যদি এই পরিমাণ ডিমান্ড করি, আমার 10 ইউনিটস আমার ডোমেস্টিক প্রোডিউসাররা সাপ্লাই দিচ্ছে, কিন্তু আমার ডিমান্ড হচ্ছে 70 ইউনিটস, তাহলে রেস্ট অফ দ্য 60 ইউনিটস মাঝখানে একটা ডেফিসিট দেখতে পাচ্ছি না, একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি না, এতটুকু আমি কোথা থেকে পাবো? এই জিনিসটাই আমার আসবে হচ্ছে গিয়ে ট্রেডের মাধ্যমে, অর্থাৎ এতটুকু আমি এখন ইম্পোর্ট করে নিয়ে আসবো, কিনে নিয়ে আসবো বাইরে থেকে, যেহেতু এটা আমার দেশে তৈরি হচ্ছে না। তাহলে এই যে আমরা ওয়ার্ল্ড মার্কেটে গেলাম, এত বড় একটা ইউনিট 60 ইউনিটস অফ প্রোডাক্ট আমি ইম্পোর্ট
করে নিয়ে আসছি। এখন দেখেন এখানে আমার লসটা কোথায় হলো, লসটা একটু বোঝাই। সেটা হচ্ছে আগে আমি 30 ইউনিটস অফ প্রোডাক্ট তৈরি করতাম। 30 আমার তখন ট্রেডও ছিল না, আমি 30 ইউনিটস অফ প্রোডাক্ট তৈরি করতাম। এখন আমার কাছে মনে হলো আমি ওয়ার্ল্ড মার্কেটে যাব, ফ্রি ট্রেডে যাব, আমি মার্কেট মানে আমার বর্ডার খুলে দিলাম। বর্ডার খুলে দেওয়ার কারণে ইচ্ছা মতো আমরা ইম্পোর্ট এক্সপোর্ট যাই করতে চাই না কেন করতে পারছি। সেই ক্ষেত্রে দেখা গেল উল্টো আমার প্রোডাকশন কমে গেল। প্রোডাকশন 30 ইউনিটস থেকে ফল করে 10 ইউনিটস এ চলে গেল। বাট কনজিউমার আমরা ভালো আছি, আমাদের ডিমান্ডও 30 ইউনিটস ছিল, 30 ইউনিটস থেকে চট করে বেড়ে আমাদের ডিমান্ড হয়ে গেছে 70 ইউনিটস। তো এই সময় গভর্নমেন্টের মাথায় আসবে যে আমি তো আমার ডোমেস্টিক প্রোডিউসারদের প্রোটেক্ট করতে পারছি না, তারা কিন্তু এখানে লস করে যাচ্ছে। আগে বেশি প্রোডাকশনও তো উল্টা আমার প্রোডাকশন কমে যাচ্ছে, তাহলে এটা আমার ইকোনমির জন্য কি লস না, আমার দেশের জন্য কি লস না? সো এই জায়গা থেকে গভর্নমেন্ট তখন বুঝলো যে আমার প্রোটেকশনিজম পলিসিতে যাওয়া দরকার। সো টু প্রোটেক্ট আওয়ার ইকোনমি আমরা তখন কি করলাম, আমরা হচ্ছে গিয়ে ট্যারিফ ইম্পোজ করলাম। ট্যারিফটা এখানে কি করলাম, এখানে আমরা অ্যাড ভ্যালোরেম ট্যারিফ ইম্পোজ করে দিলাম। আমরা একটা পার্সেন্টেজ বলে দিলাম, আমরা কি করলাম এখানে 100% অ্যাড ভ্যালোরেম ট্যারিফ এখানে অ্যাপ্লাই করে দিলাম। 100% যদি অ্যাড ভ্যালোরেম ট্যারিফ অ্যাপ্লাই করি, প্রাইস লেভেল যা হবে সেটার 100 গুণ বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে, এরকম হবে। সো সেখানে আমার যে প্রোডাক্টের দাম ছিল $1, সেটা 100% ট্যাক্স ইম্পোজ করার জন্য এটার দাম হয়ে গেল হচ্ছে কি $2। বুঝতে পারছি বিষয়টা? এই কারণে সেকেন্ড যে স্ট্রেট লাইনটা আমরা এঁকেছি লাইট ব্লু কালারে, দেখেন এটার নাম দিয়েছে হচ্ছে SF প্লাস টি। এই যে দুটার মধ্যে ডিফারেন্স, এটাই হচ্ছে আমার ট্যারিফ টি। সো SF টা হচ্ছে যে ওয়ার্ল্ড সাপ্লাই, যেটা মানে ফরেন মার্কেট যেটা বলছি, এবং টিটা হচ্ছে গিয়ে ট্যারিফ, এটা ইম্পোজ করে আমার এরকম হলো। সো নাও আফটার ইউজিং দ্য প্রোটেকশনিজম পলিসি অর আফটার using the import tariff on commodity X, 100% ad valorem import tariff on commodity X, the price level has become $2. $2 price এখন দেখি তো কি হচ্ছে। So at a $2 price we can see this straight line now passes the supply curve of X commodity at J point, and from that point we have find out দা মানে এই যে পয়েন্ট আপনি বলতেছেন, কেন বলতেছেন ম্যাডাম এটা ডোমেস্টিক প্রোডিউসাররা তৈরি করেন, কারণ এটা আমার ডোমেস্টিক সাপ্লাই কার্ভকেই পাস করে যাচ্ছে। সো এট যে পয়েন্ট, আমরা যে পয়েন্ট থেকে দেখতে পাচ্ছি ডোমেস্টিক প্রোডিউসাররা এখন কত ইউনিট তৈরি করছে, শফিক কি মনে হচ্ছে যে পয়েন্ট থেকে আমরা কতটুকু 20 ইউনিটস কমোডিটি আমরা দেখতে পাচ্ছি $2 প্রাইসে। আমার যে স্ট্রেট সাপ্লাই কার্ভটা ছিল, এই সাপ্লাই কার্ভটা হচ্ছে ওয়ার্ল্ড সাপ্লাই কার্ভ প্লাস হচ্ছে ট্যারিফ। তো সেখানে দেখতে পাচ্ছি এটা সাপ্লাই কার্ভকে, আমার ডোমেস্টিক সাপ্লাই কার্ভকে যে পয়েন্টে পাস করছে, এই যে আমি সেখানে আমার ইয়াটা নিচ্ছি, স্পটলাইটটা নিচ্ছি, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমার কোয়ান্টিটিটা হয়ে গেল হচ্ছে কি 20 ইউনিটস, অর্থাৎ কোয়ান্টিটিটাও কিন্তু এখানে আমার সাপ্লাইটার কোন একটা কারণে চেঞ্জেস হচ্ছে। এট দ্য সেম টাইম এই $2 প্রাইসে, অর্থাৎ $2 যেটা হচ্ছে 100% অ্যাড ভ্যালোরেম ট্যারিফ অ্যাপ্লাই করে আমি যে সাপ্লাই কার্ভটা পেলাম, সেখানে দেখতে পেলাম এই $2 প্রাইসে সাপ্লাই, এই ওয়ার্ল্ড সাপ্লাই কার্ভ উইথ ট্যারিফ পাসেস দ্য ডিমান্ড কার্ভ, যে ডোমেস্টিক ডিমান্ড কার্ভ যেটা ডি ছিল, সেটাকে পাস করে গেল হচ্ছে এইচ পয়েন্টে। From that H point we have find out now the quantity has become 50 units. এখন কি ডিফারেন্সটা কিছুটা বুঝতে পারছি? আচ্ছা, না বুঝলে আমি বুঝাচ্ছি, কোনো সমস্যা না। এখন কি মনে হচ্ছে না কোনো কারণে আমাদের প্রোডাকশন একটু বেড়ে গেছে? Yes, ma'am. জি ম্যাম। কিন্তু কনজিউমার বেসিস আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ডিমান্ড কিছুটা কমে গেছে। আগে ছিল 70, ডিমান্ড করছে এবার 50। আচ্ছা, প্রোডাকশন Ma'am, এটা বুঝি নাই। হ্যাঁ বুঝাচ্ছি, প্রোডাকশনটা বেড়েছে, আগে এটা একটু বলি। প্রাইস বাড়লে আমি কি সাপ্লাই বাড়াই দিব না? একটু চিন্তা করে অ্যাজ এ সাপ্লায়ার, নিজেকে একজন প্রোডিউসার হিসেবে চিন্তা করেন, যত বেশি দাম Yes, হবে ma'am, obviously, কারণ আমি বেশি বেশি যত দিব সাপ্লাই, তত আমার আসতেছে। তত বেশি আমার রেভিনিউ হবে। সো আমরা কি করব, আমরা কিন্তু বেশি সাপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবার একটু কনজিউমার হিসেবে চিন্তা করেন, প্রাইস বাড়লে কি আমরা বেশি কিনি? নো ম্যাম। No, ma'am. প্রাইস বাড়লে আমরা কিন্তু কম কেনার কথা চিন্তা করি, কারণ আমাদের কাছে মনে হয় যে প্রাইস বাড়লে আমি যদি বেশি কিনি আমার লস হবে। মানে আমাদের এটা একটা কমন কনসেপ্ট। সো যখনই ওই যে গভর্নমেন্ট কি করলো, প্রোটেক্ট করার চেষ্টা করলো। সো প্রোটেক্ট করার জন্য যে প্রোটেকশনিজম পলিসি নিল, সেটাতে ওই যে বললাম 100% ট্যাক্স ইম্পোজ করে দিল। সো যেই প্রোডাক্টের প্রাইস ওয়ার্ল্ড মার্কেটে $1, সেটা আমার দেশে ইম্পোর্ট করার সাথে সাথে এটা দাম হয়ে গেল $2। $2 প্রাইসে যখন হলো দাম বেড়ে গেল, সো আমরা যদিও জানছিলাম যে আমাদের এখন সাপ্লাই বাড়ার কথা, ডোমেস্টিক সাপ্লাই, যেহেতু আমাদের প্রাইস বাড়লে আমি সাপ্লাই বাড়াবো, এবং সেটা আমাকে কার্ভেই দেখাই দিচ্ছে। তো আমরা দেখতে পেলাম যে আমাদের যে সাপ্লাই কার্ভটা ছিল
ওটার পাসিং পয়েন্ট থেকে আমরা দেখতে পেলাম যে হচ্ছে গিয়ে যে ডোমেস্টিক সাপ্লায়ারদের জন্য আমার সাপ্লাইটা বেড়ে গেল এবং সেটা বেড়ে হয়ে গেল হচ্ছে গিয়ে আগের থেকে 10 থেকে 20 ইউনিটস। এবং একইভাবে যেহেতু আমরা দাম বাড়লে আমরা কম কিনি, সেই একইভাবে আমরা সাপ্লাই কার্ভ থেকে দেখতে পারেন, ডোমেস্টিক ডিমান্ড কার্ভ থেকে আমরা দেখতে পারি আমাদের কোয়ান্টিটি ডিমান্ড হয়ে গেল 50 ইউনিটস। আগে যেখানে 70 ইউনিটস ডিমান্ড করতাম, এখন 50 ইউনিটস ডিমান্ড করছে, অর্থাৎ ডিমান্ডটাও এখানে আমার ফল করলো। সো মেইনলি এখন এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি, 100% আমি যখন ট্যারিফ মানে আমি যখনই ইম্পোর্ট ট্যারিফটা অ্যাপ্লাই করলাম, আগে যেরকম একটা ভালনারেবল সিচুয়েশন হয়ে গিয়েছিল যে আমি 30 ইউনিটস, যেখানে আমি ট্রেড না করলে আমি 30 ইউনিটস তৈরি করতাম, সেখান থেকে আমার চট করে কমে 10 ইউনিটস এ নেমে গেল, সেটা থেকে তো একটু হলো বেটার হলো। মানে এখন 30 ইউনিটস থেকে কমে যাচ্ছে ট্রেডের, কিন্তু সেটা 20 ইউনিটস এ নেমে আসছে। কিন্তু ইন দ্য সেম টাইম আমার অ্যাজ এ কনজিউমার যেটা হলো যে আমি 30 ইউনিটস আগে ডিমান্ড করতাম, প্রাইস কমার কারণে ওয়ার্ল্ড ট্রেডে যাওয়ার কারণে আমার প্রাইস কমে যাচ্ছিল, আমি 70 ইউনিটস ডিমান্ড করছিলাম। কিন্তু যখন ট্রেড শুরু হলো, আমি মানে যখন ট্যারিফ ইম্পোজ করে দিল, তখন আমি দেখলাম যে আমার একটু কম মানে দামও বেড়ে গেল, আমার হচ্ছে গিয়ে আমি এখন এত ভালো পজিশনে নেই, আমি আমার ডিমান্ডটা একটু কমিয়ে 50 ইউনিটস আসলাম। তো এখান থেকে আসলে আমাদের লার্নিংটা কি হলো, সেটা হচ্ছে যে প্রথমে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে ট্যারিফ ইম্পোজ করলে, মানে যদি আমি ডোমেস্টিক মার্কেটটাকে প্রোটেক্ট করতে চাই, সেক্ষেত্রে কিছুটা হলো আমরা উইদাউট মানে ফ্রি ট্রেডে যে পরিমাণ ভালনারেবল সিচুয়েশনে চলে আসি, তার থেকে কিছুটা হলো বেটার পজিশনে আমরা আসতে পারি। ইন দ্য সেম টাইম আমরা হচ্ছে গিয়ে অ্যাজ এ কনজিউমার যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার স্বার্থটা এখানে থাকে না, অর্থাৎ এখানে কিন্তু আবার আমাদের কিছুটা হলো আমরা একটু নেগেটিভ ইম্প্যাক্টে পড়ে যাই। এটা হচ্ছে কি আমাদের আন্ডারস্ট্যান্ডিং। তো এখন আমরা হচ্ছে এখানে ক্যালকুলেশন গুলো করব। তা আমি কি আপাতত ইফেক্টটা পার্শিয়ালি বুঝাতে পেরেছি কিছুটা, নাকি আবার একটু রিপিট করব? জি ম্যাম। আচ্ছা, আবার তাহলে একটু রিপিট ম্যাম করি। একটু রিপিট করলে হ্যাঁ, বেটার হয়। হ্যাঁ, আরেকবার রিপিট করি। সো আমরা যা পড়েছি আবার ধরেন একটু ভুলে যাই, ভুলে আবার নতুন করে চিন্তা করি। তো আমরা দেখছিলাম যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম, দ্যাট ইজ এক্স, and we're talking about a country which is nation 2, একটা ছোট্ট কান্ট্রি নিয়ে কথা বলছিলাম, nation 2, তার সে একটা প্রোডাক্ট তৈরি করছিল, এই প্রোডাক্টটা ছিল হচ্ছে এক্স প্রোডাক্ট। সো আমরা দেখতে পাচ্ছিলাম ওই ছোট্ট নেশনের জন্য এক্স প্রোডাক্ট তৈরি করতে ওদের যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে এক্স প্রোডাক্টটা তৈরি করার জন্য যে ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ ছিল, ডিমান্ড কার্ভটা ডি, সাপ্লাই কার্ভটা এস, সেটা থেকে আমরা দেখছিলাম যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আসছিল হচ্ছে ই। সো নরমালি যখন কোনো ট্রেড হয় না, অর্থাৎ ও কোনো ট্রেড করে না, মানে নিজেদের মধ্যে নিজেরা আমরা যখন আছি, তখন আমরা দেখছিলাম যে আমাদের হচ্ছে গিয়ে আপনার ডিমান্ড মানে আমাদের লোকাল মার্কেট যে প্রাইস বা ডোমেস্টিক প্রাইস যেটা, সেটা আমাদের পাচ্ছিলাম হচ্ছে গিয়ে $3, এবং একটা $3 প্রাইস আমার ডিমান্ড বা সাপ্লাই আমি যেটা নিয়ে কথা বলি না কেন, সেটা হয়ে গেল হচ্ছে গিয়ে 30 ইউনিটস, কোয়ান্টিটি ডিমান্ড বা কোয়ান্টিটি সাপ্লাই যেটা ছিল সেটা 30 ইউনিটস আমরা দেখতে পাচ্ছি। এখন সেই মার্কেটের ইচ্ছে হলো যে আমরা ফ্রি মার্কেট অপারেশনে যাব, মানে আমরা ফ্রি ট্রেডে যেটাকে বলা, মানে আমি ট্রেড করব, অর্থাৎ দেশের বাইরে থেকে প্রোডাক্ট আইদার কিনে নিয়ে আসবো, এটা প্রাইসের উপর ডিপেন্ড করবে। সো সিম্পলি যদি এমন হতো যে ওয়ার্ল্ড মার্কেটের প্রাইস আমার ডোমেস্টিক মার্কেটের থেকে বেশি হতো, ডেফিনেটলি সেখানে আমি এক্সপোর্ট করতাম, কারণ আমার ডোমেস্টিক মার্কেটে প্রাইস কম, সো আমার এখানে এক্সপোর্টই করার কথা। কিন্তু আমি যখন ফ্রি ট্রেডে গেলাম, আমি দেখলাম যে এক্স প্রোডাক্টের জন্য ডোমেস্টিক মার্কেটের থেকে ওয়ার্ল্ড মার্কেটে আমার হচ্ছে গিয়ে প্রাইস কম। তাহলে প্রাইস যদি কম হয়, তখন আমরা ইম্পোর্ট করি নরমালি। তো আমরা এখানে ইম্পোর্টে চলে আসলাম। তো আমরা হচ্ছে গিয়ে ইম্পোর্টে যখন গেলাম, সেখান থেকে আমরা দেখলাম যে আমি যে প্রোডাক্টটা পারচেজ করছি, যে প্রোডাক্টটা পারচেজ করে নিয়ে আসলাম এখানে, সে প্রোডাক্টটা আমি যে প্রোডাক্টটা পারচেজ করে এখানে নিয়ে আসলাম, সে প্রোডাক্টের জন্য আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে যে প্রাইসটা $1 হলো। তো $1 প্রাইসে আমরা তখন একটা স্ট্রেট সাপ্লাই কার্ভ পেলাম। কেন স্ট্রেট লাইন পেলাম সেটাও বলেছি, যে যেহেতু ওয়ার্ল্ড মার্কেট, এখানে অনেকগুলো দেশের ইকোনমি জড়িত, এখানে খুব চাইলে সহজে আমরা না সাপ্লাই বাড়াইতে পারি না কমাইতে পারি। সো সিচুয়েশনটা আসলে অনেকটা এরকম হয় যে আমি চাইলেও আমার সাপ্লাইটা অনেকখানি বাড়ায় ফেলতে পারবো না, চাইলেও সাপ্লাইটা অনেকখানি কমায় ফেলতে পারবো না। তো সেই মার্কেটের জন্য আমার যেটা দেখা দেয় যে সেই মার্কেটের জন্য আমার যেটা দেখা দেয়
যে সাপ্লাই কার্ভটা এরকম একটা হরাইজন্টাল লাইন হবে। সো এট দ্যাট হরাইজন্টাল supply curve of X in the world market, we have find out এটার world market price হচ্ছে কি $1 definitely, which is lower than the previous which is lower than our domestic price. Domestic price ছিল $3, সেটা থেকে কম। তো এই $1 প্রাইসে আমরা দেখতে পেলাম this supply curve passes our domestic supply curve at C point. ডোমেস্টিক সাপ্লাই কার্ভকে সি পয়েন্টে পাস করে গেল এবং এই সি পয়েন্ট থেকে আমরা দেখতে পেলাম, এই যে আমি স্পটলাইট দিয়ে দেখাচ্ছি, সি পয়েন্ট থেকে দেখতে পেলাম আমাদের সাপ্লাইটা, ডোমেস্টিক সাপ্লাইটা হয়ে গেল হচ্ছে কি 10 ইউনিটস। বাট এই হরাইজন্টাল লাইনটাই আমার ডিমান্ড কার্ভকে পাস করলো হচ্ছে কি বি পয়েন্টে। তো বি পয়েন্ট থেকে আমরা আমাদের কোয়ান্টিটিটা দেখতে পেলাম হচ্ছে কি 70 ইউনিটস। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে $1 প্রাইসে আমার ডোমেস্টিক সাপ্লায়াররা 10 ইউনিটস মাত্র সাপ্লাই দিতে পারছে, বাট $1 প্রাইসে আমার ডোমেস্টিক কনজিউমাররা 70 ইউনিটস কনজিউম করতে ডিমান্ড করছে। সো 70 ইউনিটস যখন ডিমান্ড করছে তখন যেটা হলো যে 70 ইউনিটস যেহেতু ডিমান্ড করছে, তাহলে আমার একটু দাঁড়া, আমার নেটওয়ার্ক একটু ফল করেছে। আই থিঙ্ক নাও আই এম ওকে। ঠিক না? কথা শোনা যাচ্ছে জি না? ম্যাম, জি ম্যাম, এখন শোনা যাচ্ছে ম্যাম। সো জি ম্যাম। এই মানে $1 প্রাইস আবার দেখলাম যে আমার এই স্ট্রেট লাইনটা হচ্ছে গিয়ে আমার ডোমেস্টিক সাপ্লাই কার্ভকে সি, আমি একটু রিপিট করছি আবারও যাতে বুঝতে পারি বিষয়টা। এই পুরো জিনিসটা রিপিটেশন মানে ব্যাখ্যাও এখানে পাবেন, তারপরও আমি আরেকবার একটু বলছি। সো দেখতে পেলাম যে $1 প্রাইসে আমরা আমাদের যে ডোমেস্টিক সাপ্লাই যেটা সেটা আচ্ছা বই যেমন কোয়ান্টিটি ধরে ধরে লিখেছে, আমি এটা লিখতে পারি। সো $1 প্রাইসে আমার ডোমেস্টিক সাপ্লায়াররা সাপ্লাই দিলে হচ্ছে গিয়ে এসি পরিমাণ ইউনিট, যেটাকে আমরা দেখতে পেলাম হচ্ছে 10 ইউনিট প্রোডাক্ট, 10 ইউনিট এক্স এইভাবে ওরা লিখছে। সো এসি পরিমাণ হচ্ছে গিয়ে আমার, কারণ আমি কিভাবে পেলাম, এই যে $1 প্রাইসে সাপ্লাই কার্ভকে সি পয়েন্টে পাস করে গেল। সো 10 ইউনিটস আমি হচ্ছে গিয়ে সাপ্লাই দিচ্ছি, বাট ইন দ্য মিন টাইম আমার ডিমান্ড কার্ভ যেটা আমরা এই ওয়ার্ল্ড সাপ্লাই কার্ভ থেকে দেখলাম, এটা ডিমান্ড কার্ভকে পাস করে গেল বি পয়েন্টে। তাহলে অ্যাকচুয়ালি আমি ডিমান্ড করছি হচ্ছে গিয়ে হচ্ছে আমার এই এবি পরিমাণ প্রোডাক্ট, এর থেকে মানে এই যে এতটুকু তো পুরোটাই ডিমান্ড করছি। সো আমার এখানে ডিমান্ডটা হয়ে যাচ্ছে হচ্ছে এবি, মানে যখন ফ্রি ট্রেডে যাচ্ছি এবি পরিমাণ প্রোডাক্ট ডিমান্ড করছে, এবং সেখান থেকে আমরা দেখলাম যে আমরা ডিমান্ডটা অ্যাকচুয়ালি করি 70 ইউনিটস প্রোডাক্ট হুইচ ইজ 70x, এরকম আমরা ডিমান্ড করলাম। তাহলে এই যে মাঝখানে একটা ডেফিসিট দেখেন, আমি ডিমান্ড করলাম 70 ইউনিটস আর সাপ্লাই দিচ্ছে হচ্ছে 10 ইউনিটস, তাহলে 60 ইউনিটস এর এখানে একটা গ্যাপ আছে। এই 60 ইউনিটস এর যে গ্যাপ, এই যে মাঝখানে যে অংশটা হুইচ ইজ সিবি, এটা আমার তো গ্যাপ। এই গ্যাপটা আমরা এখন কিভাবে পূরণ করব? আমরা যেহেতু ট্রেড মানে ওয়ার্ল্ড মার্কেটে আছি, সিবি ইউনিট যেটা আমার ডেফিসিট, এটা তখন আমি ইম্পোর্ট করে নিয়ে আসবো, অর্থাৎ আমি বাইরে থেকে কিনে নিয়ে আসবো। এবং ইম্পোর্ট করার পরিমাণ কিন্তু কম না, অনেক বেশি, 60 ইউনিটস আমি প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসছি। এখন গভর্নমেন্ট দেখলে আমাদের অবস্থা খারাপ। অবস্থা খারাপ কি? প্রোডিউসারদের অবস্থা খারাপ, কারণ আগে তৈরি করতাম 30 ইউনিটস এক্স তৈরি করে ফেলতাম। সেখান থেকে দেখা গেল যে আমরা ফ্রি ট্রেডে আসার কারণে উল্টো ঘটনা ঘটলো, মাত্র আমি 10 ইউনিটস তৈরি করতে পারছি, বাকি 30 মানে বাকি 20 ইউনিটস মানে অনেক বড় পরিমাণ একটা প্রোডাক্ট আমি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। তো আমি তো আসলে ভালো পজিশনে নাই। তাহলে আমার এখন কি করা উচিত? তাহলে কোনোভাবে আমার প্রোডিউসারদের প্রোটেক্ট করা উচিত। সো আমি এখন তখন এদেরকে প্রোটেক্ট করতে চাইলাম। প্রোটেক্ট করার জন্য আমি কি করলাম? আমি 100% অ্যাড ভ্যালোরেম ট্যারিফ এপ্লাই করে দিলাম। অর্থাৎ 100% একটা ট্যাক্স ইম্পোজ করে দিলাম। সো আপনার হয়তো মনে হতে পারে যে $1 থেকে ম্যাডাম $2 প্রাইস হলো কেন? $1 এর 100% মানে 1 + 1 = 2। যদি $1 এর 10% বলতাম তাহলে $1 × 0.10 এইভাবে আসতো। তখন হয়তো $1.10 এরকম প্রাইস হতো। সো যেহেতু 100% অ্যাড ভ্যালোরেম ট্যারিফ এপ্লাই করলাম, এটার প্রাইস $1 থেকে $2 হয়ে গেল। নাও এট দ্য $2 প্রাইস আমি দেখতে পাচ্ছি এখানে একটা লাইট ব্লু কালার দিয়ে আমরা একটা সাপ্লাই কার্ভ এঁকেছি, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাসিং পয়েন্টটা হচ্ছে যে ডোমেস্টিক সাপ্লাই কার্ভে। সো আমরা এটুকু লিখতে পারি যে এখন সাপ্লাইটা কি হলো, একটু যেহেতু লিখছিলাম সেটাও লিখে দেখাই। এখন যখন আমরা অ্যাড ভ্যালোরেম ট্যারিফ এপ্লাই করলাম, আমার ডোমেস্টিক সাপ্লাইটা আমরা একটু বড় দেখতে পেলাম। সো যেটা দেখলাম যে পয়েন্টে পাস করে যাচ্ছে, সো ডিফারেন্সটা হচ্ছে যে জি, আমি এখান থেকে দেখলাম, দেখে আমি এবং আমার প্রোডাকশনটা হলো হচ্ছে কি 20 ইউনিট অফ এক্স, সো 20x। এট দ্য সেম টাইম এই $2 প্রাইস আমি দেখতে পেলাম যে আমার
এখন ডোমেস্টিক ডিমান্ড কার্ভকে এইচ পয়েন্টে পাস করে যাচ্ছে, সো দ্য ডিফারেন্স ইজ GH। সো সেখান থেকে আমি আবার দেখতে পেলাম কোয়ান্টিটিটা হচ্ছে 50 ইউনিটস। সো অ্যাকচুয়ালি যেটা হলো এখানে সেটা হচ্ছে গিয়ে যখন আমি ট্যারিফ ইম্পোজ করে দিলাম, আমার প্রাইসটা বেড়ে গেল। প্রাইসটা বাড়ার কারণে যেটা হলো যে আমার ডোমেস্টিক সাপ্লায়ার এখন মোর কনভেনিয়েন্ট তাদের কাছে লাগছে যে আগে থেকে তো প্রাইস বেড়েছে, সো তারা আর একটু সাপ্লাই বাড়াই দিল। সো সাপ্লাই বাড়াই যেটা হলো যে ডোমেস্টিক সাপ্লাই ইনক্রিজ করে 20 ইউনিটস হয়ে গেল, এবং যেহেতু প্রাইস লেভেল বেড়ে গেল কনজিউমারদের কাছে এখন প্রোডাক্টটা কম্পারেটিভলি এক্সপেন্সিভ মনে হচ্ছে। সো নাও উই ডিমান্ড লেস। সো আমাদের যেটা হচ্ছে যে আমাদের ডিমান্ডটা কমে গেল, এবং ডিমান্ডটা কমে আমাদের এই যে 80 ইউনিটে চলে আসলো। সো আমরা দেখতে পেলাম যে আমাদের 50 ইউনিটস আমরা ডিমান্ড করছি। নাও দ্য ডিফারেন্স ইজ 30 ইউনিটস। সো এই যে মাঝখানে যে ডিফারেন্স, যেটা যতটুকু অংশ আমরা ডেফিসিটের মতো দেখতে পাচ্ছি, সো আমরা এখন একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। এই অংশটা হচ্ছে গিয়ে আমরা তখন ইম্পোর্ট করে নিয়ে আসবো, অর্থাৎ MN পরিমাণ একটা প্রোডাক্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আগে অনেক বেশি ছিল, এখন এটা একটু কমলো। MN পরিমাণ ইউনিট আমরা হচ্ছে এখন ইম্পোর্ট করে আনবো, সেটার অ্যামাউন্ট হচ্ছে 30 ইউনিটস। তো আগের থেকে আমরা কিন্তু কিছুটা হলো আমাদের যে ট্যাক্স, যেটা মানে ফ্রি ট্রেডে চলে যাওয়ার কারণে যেই পরিমাণ ভালনারেবল সিচুয়েশনে চলে গিয়েছিলাম, তার থেকে কম্পারেটিভলি বেটার। অর্থাৎ এই অ্যামাউন্টের প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছিলাম যে যখন আমরা প্রথমে একদম ট্যারিফ ছাড়া ছিলাম, আমরা বেশ বড় একটা অ্যামাউন্টের পরিমাণ প্রোডাক্ট আমরা যেখানে ইম্পোর্ট করে নিয়ে আসি, সেই তুলনায় একটা কম প্রোডাক্ট আমি হচ্ছে গিয়ে এখন ইম্পোর্ট করছি। সো কম্পারেটিভলি আগের থেকে আমরা একটু বেটার পজিশনে আছি। এটা কি মনে হচ্ছে? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এখান থেকে এখন কোনো কোশ্চেন আছে কিনা, আগে এইটাতে যাই। নো ম্যাম। আচ্ছা, এখানে কি কোনো লুপহোল খুঁজে পাচ্ছি আমরা? এখন একটু এটা চিন্তা করি, মানে কোনো ঝামেলা বা কোনো জায়গায় মনে হচ্ছে যে কিছু এরিয়া মিসিং, এরকম মনে হচ্ছে? ম্যাম ট্যারিফ আচ্ছা, ট্যারিফের ক্ষেত্রে একটু বোঝা যাচ্ছে না। এখানে কি একটু খেয়াল করে দেখেছি, এই যে আমি যে বলছি ট্যারিফটা ইম্পোজ করলাম, এটার কারণে আমরা দেখলাম যে প্রাইস বাড়লো, ওকে ফাইন, সাপ্লাই বেড়ে গেল। এই যে আমি দেখালাম যে আগে সাপ্লাই ছিল এসি পরিমাণ ইউনিট, এখন সাপ্লাই বেড়ে হয়ে গেল হচ্ছে GH পরিমাণ, বা আগে ডিমান্ড ছিল হচ্ছে গিয়ে এতটুকু পর্যন্ত, এখন সেটা লাভ দিয়ে H ইউনিটে এতটুকু কমে গেল। খেয়াল করে দেখছেন কি এই যে ট্রায়াঙ্গেল, যেটা আমি যেটাকে হচ্ছে গিয়ে কালার করছি এখন রেড কালার, তো আর তো পসিবল না, এই ট্রায়াঙ্গেলটা যেটা হচ্ছে JCM, এবং এখানেও আর একটা ট্রায়াঙ্গেল দেখেন, যেটা আবার কালার করে দিলাম HNB, এই জায়গা এই স্পেসিফিক এরিয়ার ভ্যালুটা দেখেন তো মিসিং মনে হচ্ছে না? একটু জি চিন্তা ম্যাম। করে, একটু 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 চিন্তা করেন, আমাকে বোঝানোর জন্য জি ম্যাম বলতে হবে না, একটু নিজেই চিন্তা করে দেখেন। দেখেন যে জায়গাটা আমি ট্রায়াঙ্গেলটা একটু কালার করলাম, মনে হচ্ছে না যে এই জায়গার ভ্যালুটা কই? মানে আমি অনেকগুলো কিন্তু ক্যালকুলেশন দিলাম, দেখেন এসি আমার সাপ্লাই ছিল আগে, ডোমেস্টিক সাপ্লাই ওয়ার্ল্ড মার্কেটে, সেখানে GH হলো, কিন্তু দেখেন এই ট্রায়াঙ্গেলের কিন্তু হিসাবটা নাই, এটা কিন্তু মিসিং হয়ে গেছে। আবার ডোমেস্টিক ডিমান্ডের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এবি ডিমান্ড ছিল, সেটা এই যে এবি পুরাটা ডিমান্ড ছিল, সেটা কমে হয়ে গেল হচ্ছে গিয়ে ধরেন এই মানে GH এতটুকু, অর্থাৎ এই যে ট্রায়াঙ্গেল যেটা এতটুকু পুরোটাই মিসিং। মানে ডিমান্ড সাপ্লাই বোথ দিয়েও চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রায়াঙ্গেল এরিয়ার ভ্যালুটা হচ্ছে গিয়ে মিসিং হয়ে যাচ্ছে। তো এই মিসিং ভ্যালুটা কোথায় গেল? অ্যাকচুয়ালি এই মিসিং ভ্যালুটাই হচ্ছে আমাদের ট্যারিফ। এই জায়গাটা গভর্নমেন্টের পকেটে চলে যাচ্ছে। এই ফ্রি ট্রেডের চক্করে পড়ে, ফ্রি ট্রেড থেকে যখনই আমি ট্যাক্স ইম্পোজ করলাম, ওই যে বলতেছি 100% অ্যাড ভ্যালোরেম ট্যারিফ, এই যে বলছি $1 করে প্রাইস বাড়ছে, এই $1 করে প্রাইস, তাহলে 30 ইউনিটস আমি যখন এখানে মানে 30 ইউনিটস মোটামুটি মিসিং এখানে। সো এই 30 ইউনিটস এর মিসিং, অর্থাৎ এই $30টা আসলে এই যে মিসিং ট্রায়াঙ্গেল, যেটা আমি যে ট্রায়াঙ্গেল যেটার ভ্যালুটা আমরা এখানে কোনোভাবে ক্যালকুলেশন করি নাই, সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে পেলাম। সো এই যে গভর্নমেন্ট যখন অ্যাকচুয়ালি ট্যাক্সটা বলছে, যে আমরা ট্যারিফটা যেটা বলছি, ট্যারিফটা কোথা থেকে কালেক্ট করে, এই মিসিং এরিয়ার যে ভ্যালুটা, এটাই হচ্ছে গিয়ে আমাদের গভর্নমেন্টের পকেটে যাওয়া অ্যামাউন্ট, অর্থাৎ ট্যারিফের পরিমাণ। এবার আসি যে এখন আমরা কিছু মানে আমি কিছু মানে জায়গা কালার করব, এবং দিয়ে আমি আসলে এগুলো একটু বোঝাবো। এটার জন্য আমাকে একটু ক্লিন করে নিতে হবে, একটু ক্লিন করে নিচ্ছি কিছু জায়গা।
সো আমি এখন হচ্ছে কি কিছু এরিয়া হচ্ছে দেখবেন কালার করব এবং এরিয়া গুলোর নাম দিব। যেমন প্রথমে আমি যে এরিয়াটা কালার করছি সেটা হচ্ছে গিয়ে প্রথম যখন আমরা রেভিনিউটা মানে আমরা প্রথম যেটা হচ্ছে ইম্পোর্ট করছিলাম সেটুকু অংশ দেখাচ্ছি। সো প্রথম আমার ইম্পোর্ট করার অংশটা ছিল হচ্ছে গিয়ে এই অংশটা অর্থাৎ সিবি। এই অংশটা হচ্ছে আমরা প্রথমে ইম্পোর্ট করে নিয়ে আসছিলাম। পরবর্তীতে যখন হচ্ছে গিয়ে আমরা ইম্পোর্ট মানে আমরা যখন হচ্ছে গিয়ে ট্রেডে চলে গেলাম, ফ্রি ট্রেডে চলে আসলাম, সরি আমরা ট্যারিফ ইম্পোজ করে ফ্রি ট্রেডে যখন চলে আসলাম, তখন হচ্ছে গিয়ে আমার ইম্পোর্ট করার পরিমাণটা দাঁড়াবে, আমি সেটা আবার কালার করে দেখাচ্ছি। আমার ইম্পোর্ট করা পরিমাণটা দাঁড়াবে হচ্ছে গিয়ে এই এতটুকু পরিমাণ JH। সো আমার যদি রেভিনিউ এফেক্টটা দেখতে চাই, রেভিনিউ এফেক্টটা বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে গিয়ে যে আমি এই যে ইম্পোর্ট করি এক্সপোর্ট করি যা খুশি তাই করি না কেন, এটার জন্য আমরা কত মানে গভর্নমেন্টের যে মানে গভর্নমেন্ট না ভুল বলছি, ওভারঅল প্রোডিউসার এবং কনজিউমার বোথ সাইড মিলিয়ে যদি আমি চিন্তা করি, বোথ সাইড মিলিয়ে যদি চিন্তা করে আমি দেখি যে গভর্নমেন্টের পকেটে যে মানে ট্যাক্সটা যাচ্ছে, এই যে প্রথম ছিল হচ্ছে কি আমার মানে সরি এই যে প্রথম রেভিনিউ ছিল পুরোটা অংশ, এখন হচ্ছে গিয়ে এতটুকু অংশ। তাহলে এই যে মিসিং পার্ট যেটা আমি ট্রায়াঙ্গেল দিয়ে দেখালাম, এই যে মিসিং পার্ট, সেই অনুযায়ী হচ্ছে কি আমি আমাদের রেভিনিউটা এখান থেকে ক্যালকুলেশন করলাম। একটু আমার উল্টাপুল্টা হয়ে যাচ্ছে যেহেতু আমি এখানে আঁকছি, এটা বোর্ডে আঁকতে পারলে খুব ভালো লাগতো, মানে এখানে ক্যালকুলেশনটা খুব সুন্দর হতো। যে মিসিং পার্টটা হচ্ছে গিয়ে আমার এখানে আমি বলবো এখান থেকে দেখেই লিখে আমি লিখছি BN, আমি এই যে কনজিউমারদের যতটুকু কমে আসে সেখান থেকে লিখলাম, এবং প্রোডিউসারের এখান থেকে যতটুকু বাড়লো সেটা দেখলাম হচ্ছে গিয়ে CM, এতটুকু পরিমাণ বেড়ে গেল। সো দিস ইজ দ্য ট্যারিফ, অর আমি বলবো যে রেভিনিউ এফেক্ট ফর দ্য ইম্পোজিং ট্যারিফ, এটা এখানে বলা আছে। তেমনি একইভাবে আমি ট্যারিফ ইম্পোজ করার জন্য আমার ডোমেস্টিক, বুঝতে পারছি মানে এটাই আমার ট্যারিফ, যেটাকে আমরা বলছি রেভিনিউ, মানে ট্যারিফের এফেক্ট যেটা, ট্যারিফের মানে ট্যারিফের কারণে যে ইম্প্যাক্টটা পড়ছে সেটা কারণে আমার যে রেভিনিউ এফেক্ট যেটা ছিল সেটা ছিল এতটুকু BN প্লাস CM পরিমাণ অংশ, যেটা আমরা এই ট্রায়াঙ্গেল এরিয়া থেকে। BN প্লাস CM এটা একটু বুঝিনি ম্যাম একটু। আচ্ছা আচ্ছা আবার রিপিট করছি, কোনো সমস্যা না। মানে এখানে যেটা হচ্ছে যে আমার, আমি এটা একটু মুছে দিই, আবার মুছে আবার রাখি। সো আমার বিফোর ট্যারিফ আমার পুরো ইম্পোর্টটা কতটুকু ছিল, সিবি পরিমাণ অংশ। আফটার ট্যারিফ আমি যখন ইম্পোজ করে দিলাম আমার ইম্পোর্টটা করে আনলাম মাত্র JH অংশ, তাই না? পুরোটা আগে মানে এই দুটোই তো ডিফারেন্স ছিল, এতটুকু তো অ্যাটলিস্ট বুঝতে পারছি যে এখন পর্যন্ত এই যে আমি ব্ল্যাক কালারের লাইন দুটো আঁকা। সো জি ম্যাম, তাহলে প্রথমে আমি দেখতে পাচ্ছি যে কনজিউমারদের অংশ কমে যাচ্ছে কতটুকু, এতটুকু অংশ, যেটা আমি যে এখান থেকে দেখলাম যে B and N, কনজিউমারদের কনজিউম করার অংশ কমে যাচ্ছে হচ্ছে B and N পরিমাণ জায়গা। ঠিক একইভাবে প্রোডিউসারদের সাপ্লাই কতটুকু বাড়ছে, আগে তৈরি করতে SC, এখন তৈরি করছে হচ্ছে এই যে এতটুকু অংশ মানে AM পরিমাণ। তাহলে প্রোডিউসারদের সাপ্লাই বাড়ছে, CM পরিমাণ অংশ সাপ্লাই বাড়ছে না। তো এটা কেন হলো? এটা ট্যারিফের কারণে হলো না। তো এটাই বলছে যে আফটার ট্যারিফ যে রেভিনিউতে বা ওভারঅল যে ইম্প্যাক্ট যেটা পড়লো সেটা অ্যাকচুয়ালি এতটুকু পরিমাণ। ইম্প্যাক্টটা মানে গভর্নমেন্টের যে আর্নিং যেটা হলো। সো আফটার ট্যারিফ আমার ইম্প্যাক্ট রেভিনিউ যেটা আমি বলছি এটা হচ্ছে কি এই পরিমাণ BN এবং CM, অর্থাৎ যতটুকু কমে গেল কনজিউমারদের কাছ থেকেও যতটুকু কমলো সেটা, প্রোডিউসারদের কাছ থেকেও যতটুকু কমলো সেটা। এবার আসি কনজাম্পশন এফেক্টটা কি। কনজাম্পশন এফেক্ট এটাও এখানে লেখা আছে যে ব্লু কালারের লাইনে। কনজাম্পশন এফেক্টটা হচ্ছে কি ট্যারিফ ইম্পোজ করার কারণে কনজাম্পশনে কি ইম্প্যাক্ট পড়েছে। তো এটা তো আপনি অলরেডি দেখতেই পাচ্ছেন। বিফোর ট্যারিফ আমরা দেখছিলাম যে আমরা কতটুকু কনজিউম করছি সেটাও দেখাচ্ছি। বিফোর ট্যারিফ আমরা কনজিউম করছিলাম হচ্ছে গিয়ে 70 ইউনিটস অফ প্রোডাক্ট, দ্যাট ইজ AB। এখন আমি সেটা কমাই কনজিউম করা শুরু করলাম হচ্ছে গিয়ে মানে H পর্যন্ত, তো এই যে এখানে কমে আসলো, তো এই যে B থেকে H পর্যন্ত অংশ কমে গেল। তো এটা আমি এই যে এখান থেকে একে দেখতে পাচ্ছি N, তার মানে আমি আগে কনজিউম করতাম হচ্ছে গিয়ে AB পরিমাণ ইউনিট, এখন AB পরিমাণ মানে 70 ইউনিটস কনজিউম না করে আমার এটা কমে গেল, কমে এটা চলে গেল হচ্ছে গিয়ে AN পরিমাণ ইউনিট। অর্থাৎ এখানে আমার
আবারও দেখেন ওই যে একটু আগে যে লিখলাম BN, এই অংশটুকু দেখেন মিসিং। এই অংশটুকু ট্যারিফ ইম্পোজ করার কারণে হারাই গেছে, মানে এটা এই অংশটা গভর্নমেন্টের পকেটে চলে গেছে। সো দিস BN ইজ দ্য কনজাম্পশন এফেক্ট ফর ট্যারিফ, অর্থাৎ BN পরিমাণ চেঞ্জেস আসছে কনজাম্পশনে। ঠিক একই পরিমাণ দেখেন যে প্রোডিউসারদের ক্ষেত্রেও আগে আমি তৈরি করতাম এসি, এখন তৈরি করতে পারছি হচ্ছে AM পরিমাণ, তাহলে বাড়লো কতটুকু CM পরিমাণ অংশ, তাহলে দিস CM ইজ দ্য প্রোডাকশন ইফেক্ট, আমার প্রোডাকশনে CM পরিমাণ অংশটা বেড়ে যাচ্ছে এবং ওই দুটো অংশ যোগ করেই কিন্তু ট্যারিফ যেটা গভর্নমেন্টের পকেটে যাচ্ছে সেটা রেভিনিউ পেলাম। আচ্ছা আমি বুঝতে পারছি এখন জিনিসগুলো অনেক ঘিজিমিজি লাগছে, বিকজ অনেকগুলো ইনফরমেশন আমরা এখানে শেয়ার করেছি। তো এখন কাজটা হচ্ছে গিয়ে আজকে যেটা বললাম ইটস দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট, আমি আরেকবার রিপিট করব। তো এই জায়গাগুলো আজকে একটু অবশ্যই আজকেই ক্লাস শেষে এটা একবার গো থ্রু করতে হবে, আদারওয়াইজ ভুলে যাব। যদি মনে করি যে পড়াটা জমায় রাখি পরে যখন আবার সময় পাবো তখন পড়বো, এটা যদি চিন্তা করি তাহলেই হচ্ছে একদম ভুলে যাব। এটা করা যাবে না। সেটা না করে যেটা আমরা এখন করব সেটা হচ্ছে গিয়ে যে আজকে এটা একবার পড়বো। তো আমি আরেকবার বলছি, কারণ এরপরে আমরা এইটা তো আমি জাস্ট এখন কোয়ান্টিটি দিয়ে বুঝালাম, এরপরে ডলারের ভ্যালুটা বের করবো যে কত টাকা গভর্নমেন্টের পকেটে যাচ্ছে, কত টাকা কনজিউমাররা লস করছে আর কত টাকা প্রোডিউসাররা আবার প্রফিট করছে, এই ক্যালকুলেশন আসতো। তো এটা বোঝার জন্য কিন্তু এই ছোট ছোট এই ট্রায়াঙ্গেলের এই বিষয়গুলো বুঝতে হবে, এবং ছবিটা আমি আই হোপ দুইজনই এঁকেছেন। আর একবার একটু বইতে আমরা রিডিং করবো এবং এই ছবিটার এফেক্টটা বোঝার চেষ্টা করব। তাহলে একদম শর্টকাটে বলি, আমার ডোমেস্টিক ডিমান্ড সাপ্লাই কার্ভ ছিল S&D, সেখান থেকে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল $3 এবং ডোমেস্টিক মানে কোয়ান্টিটি যেটা ছিল 30 ইউনিটস। আমরা ফ্রি ট্রেডে চলে গেলাম, ফ্রি ট্রেডে যাওয়ার পরে দেখা গেল যে ওয়ার্ল্ড মার্কেটে এক্স প্রোডাক্টের দাম হচ্ছে $1। সো $1 প্রাইসে আমার ডোমেস্টিক প্রোডিউসাররা মাত্র 10 ইউনিটস প্রোডাকশন দিতে পারে, কিন্তু প্রাইস কমে যাওয়ার কারণে আমার ডোমেস্টিক কনজিউমাররা 70 ইউনিটস অফ প্রোডাক্ট কনজিউম করতে থাকে। সো প্রোডিউসাররা বেশ ভালনারেবল সিচুয়েশনে চলে আসে, কারণ আগে তারা 30 ইউনিটস তৈরি করতে, এখন 10 ইউনিটস তৈরি করতে পারে, মানে 10 ইউনিট সাপ্লাই দিতে পারে। তো তখন গভর্নমেন্ট চিন্তা করলো যেভাবে তো আসলে আমি আমাদের প্রোডিউসারদের খারাপ সিচুয়েশনে ফেলে দিতে পারি না। সো গভর্নমেন্ট যেটা করলো প্রোডিউসারদের প্রোটেক্ট করার জন্য, ডোমেস্টিক প্রোডিউসারদের প্রোটেক্ট করার জন্য 100% অ্যাড ভ্যালোরেম ট্যারিফ অ্যাপ্লাই করে দিল। সো ওই প্রোডাক্টটার দাম আমার দেশে যখনই ঢোকা শুরু করলো, এটার দাম $1 থেকে বেড়ে ওই যে ট্যারিফ যেহেতু ট্যাক্স যেহেতু দিতে হচ্ছে, এটা দাম হয়ে গেল $2। $2 প্রাইসে দেখা গেল যে আমার এখন ডোমেস্টিক প্রোডিউসাররা আগের থেকে একটু বেটার পজিশনে আসলো, অর্থাৎ তারা এখন 20 ইউনিটস প্রোডাক্ট তৈরি করছে, বাট কনজিউমার একটু ওয়ার্স পজিশনে চলে গেল, আগে 70 ইউনিটস তৈরি করতে এন্ড 50 ইউনিটস অফ প্রোডাক্ট তৈরি করতে পারছে, এরকম একটা পজিশনে আসলো। এবং এখানেই আমরা স্টিক হলাম এবং এখান থেকে দেখলাম যে এখান থেকে গভর্নমেন্টের কিছু রেভিনিউ, মানে একটা মিসিং পার্ট আমরা খুঁজে বের করলাম, which is BN and CM, but it's a triangle area. So এই মিসিং পার্টটা অর্থাৎ রেভিনিউ আকারে আবার গভর্নমেন্টের কাছে চলে গেল। সো দিস ইজ ওভারঅল ইম্প্যাক্ট। এটা একটা পার্শিয়াল আমরা একটা ক্যালকুলেশন করলাম, আমরা একটা আমাদের যে ছবিটা এঁকেছি সেখান থেকে। নেক্সট ক্লাসে আমরা একটা কস্ট, মানে এটা তো জাস্ট ইম্প্যাক্টটা দেখলাম, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলাম, এখন এই কস্টটাও হিসাব করতে পারবো, মানে ডলার ধরে ধরে, ডলার প্রাইস ধরে ধরে আমরা কস্টটা হিসাব করতে পারবো। এই মানে আমরা এই ইফেক্টটা, মানে এই কস্টিংটা, এই যে এখান থেকে যে ছোট ছোট পার্ট যেটা আছে এটা আবার আমরা দেখবো, এবং দেখে আমরা এখানে কস্টিংটা, যে কস্ট এন্ড কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা আমরা এখানে আসবো, ক্যালকুলেশনটা দেখবো। বুঝেছেন স্যার? দুই স্যার? জি ম্যাম, ম্যাম তাহলে বুঝেছি। আজকে এখানে রাখি। যদি হ্যাঁ, আমার কাছে কিছু জায়গা ডেফিনেটলি মনে হচ্ছে যে বোঝার আর একটু জায়গা আছে, এটা এখন একটু নিজেরা বুঝতে হবে, তো নিজের একটু পড়ে দেখতে হবে। তো আমরা ম্যাম আজকে একবার নিজে স্টাডি করলে একটু বুঝতে পারবো কোন হ্যাঁ, জায়গাগুলোতে ল্যাগ হচ্ছে। নিজের স্টাডি করতে হবে, এবং নেক্সট ক্লাসে আগে আমি আপনাদের কাছ থেকে বুঝবো যে আপনারা এই জিনিসটা বুঝছেন কিনা, কারণ আপনারা কেউই কেস স্টাডিটাও ভালো করে পড়েন নাই। কেস স্টাডি দুটো ভালো করে পড়তে হবে, এবং হচ্ছে গিয়ে এই ইয়াটা পড়ে আসতে হবে, এটাকে কি বলে, এই জায়গাটা, মানে পার্শিয়াল স্কেডিউলটা। হ্যাঁ ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস গ্রাফটা পড়ে আসতে হবে, তারপর আমি নেক্সট ক্লাস কিন্তু স্টার্ট করবো। যদি দেখি যে দুজন পড়েন নাই, তাহলে আগে আমাকে বুঝাবেন ওই সময় ক্লাসে বসে, তারপরে আমরা নেক্সট টপিকে যাবো, আদারওয়াইজ আমি যাব না। এবং টুইসডেতে কিন্তু সিটি দিবই। সো আপনি যদি পড়েন না পড়েন, ইটস টোটালি আপ টু ইউ, সিটি কিন্তু হয়ে যাবে। দুজনকেই এই কথা বলছি। জি ম্যাম ইনশাআল্লাহ ঠিক আছে, সো পড়বো ম্যাম, ইনশাআল্লাহ পড়বো। ইনশাআল্লাহ। সো নেক্সট ক্লাসটা আমি নিতে চাচ্ছি হচ্ছে যে সানডেতে, ইনশাআল্লাহ সানডেতে ক্লাসটা নিব, সানডে সেম টাইমেই নিব, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে সানডে ম্যাম। আমি আবার লিংকটা দিয়ে দিব, জুম লিংকটা ক্লাসে দিয়ে দিব,
স্যাটারডেতে পসিবল না, কিন্তু কোনো কারণে যদি আমার মনে হয় যে আমি ইয়াতে নিতে চাই, তাই কালকে যদি ক্লাস নিতে না, কালকে আপনাদের কালকে ম্যাক্রো ক্লাসটা তো তাহলে একবার ইনশাল্লাহ সানডেতে দেখা হবে। ওকে ম্যাম। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, নেক্সট ক্লাসে দেখা জি হবে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।